এক জেনারেলের নীরব সাক্ষ্য ১ স্বাধীনতা যুদ্ধের শেষ দিনগুলো ১ ডিসেম্বর ১৯৭১ তারায় তারায় খচিত আকাশের নিচে কুয়াশাচ্ছন্ন শীতের রাত থমথমে নৈশব্দ ভেঙে থেকে থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক বিশাল বাঁশঝাড়ের অন্ধকারে জনাকি পোকার রহস্যময় আনাগোনা স্থান আখাউড়ার অদূরে তিতাস নদীর তীর ঘেঁষা সিংগাইর বিল মুকুন্দপুর ও আজমপুর এই পুরো এলাকাটি তখন পাকিস্তানের প্রসিদ্ধ পাঠান রেজিমেন্ট তথা ১২ ফ্রন্টিয়ার ফোর্সের দখলে আর এই এলাকাকে শত্রুমুক্ত করার জন্য এখানে জড়ো হয়েছে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রায় ৮০০ পোড়া খাওয়া মুক্তি সৈনিক এদের প্রায় সবাই ইতিমধ্যে ৯ মাস ধরে যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে মুকুন্দপুরের উল্টো দিকে তাদের অবস্থান পেছনে আগরতলা বিমানবন্দর একটা গাছের নিচে দাঁড়িয়ে কোম্পানি অধিনায়কদের সঙ্গে আমি আক্রমণের শেষ মুহূর্তের প্রস্তুতি পরীক্ষা করছিলাম আমার শরীরে তখন অজানা বিপদের অনুভূতি এই তো ৪ মাস আগেই ময়মনসিংহের কামালপুরে মাত্র ঘণ্টা দুয়েকের যুদ্ধে চোখের সামনে শহীদ হতে দেখেছি ৩৫ জন সহযোদ্ধাকে যদিও প্রতিটি খনিতে আঁকা সেটপিস যুদ্ধের আঙ্গিক ভিন্ন তার ক্ষেত্র ও পরিবেশ অভিজ্ঞতা থেকে জানি এরকম যুদ্ধের রক্তপাত একাধিক মৃত্যু এবং ক্ষয়ক্ষতি অবশ্যম্ভাবী সহযোদ্ধাদের দিকে তাকিয়ে ভাবছিলাম ভোর না হতেই হয়তো অনেকের মুখেই অমোঘ মৃত্যুর ছায়া পড়বে আসলে অবচেতন মনে মৃত্যুচিন্তা যোদ্ধার নিত্যসঙ্গী কিন্তু একজন অধিনায়ক মৃত্যুর এই ভাবনাকে ক্রমাগত পরাজিত করেন তিনি সব ভয়কে লুকিয়ে রাখেন আশাবাদী আচরণের আড়ালে আগেই ঠিক করা ছিল রাত ১১:৪৫ ভারতীয় গোলন্দাজ আমাদের আক্রমণে সহায়তা করার জন্য আগরতলা বিমানবন্দরের পিছন থেকে দূরপাল্লার ভারী কামানের গোলাবর্ষণ শুরু করবে চারদিকের নৈশব্দ ভেঙে ঠিক সময়ই তা ঘটল ভারতীয় গোলন্দাজ বাহিনীর লক্ষ্য পাকিস্তানি সেনাবাহিনীর ১২ নং এফএফ রেজিমেন্ট আমাদের আক্রমণে সহায়তার জন্য সেদিন ভারতীয় বাহিনী গোলা নিক্ষেপে কোনো কার্পণ্য করেনি গোলাবর্ষণের প্রচণ্ডতা ও তীব্রতা ছিল এমন যে অনেক দূরেও আমাদের পায়ের নিচের মাটি কাঁপছিল আমার নেতৃত্বাধীন ব্যাটালিয়ন গোলাবর্ষণের সহায়তায় দ্রুত এগিয়ে যেতে থাকে শত্রুদের হটিয়ে তিতাস নদীর পাড় মুকুন্দপুর সিংগাইর বিল আর আজমপুর মুক্ত করাই ছিল আমাদের লক্ষ্য শত্রুবাহিনী থেকে ৪০০ মিটার দূরে থাকতেই পূর্ব পরিকল্পনা অনুসারে বন্ধ হয়ে যায় দূরপাল্লার কামানের গোলাবর্ষণ এরপর আমাদের সৈন্য এবং পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে শুরু হয় মেশিন গান আর রাইফেলের অবিরাম গোলাগুলি কুয়াশায় ঢাকা সে রাতে যুদ্ধ পরিচালনা ছিল অত্যন্ত কঠিন ভোর না হতেই শুরু হয় পাকসেনাদের তুমুল পাল্টা আক্রমণ দূরপাল্লার ভারী কামান মেশিন গান আর দুটো F-86 জেটের সাহায্যে তাদের এই পাল্টা আক্রমণ ছিল একখতাক প্রচণ্ড ২ ডিসেম্বর সারা দিন ধরে এই যুদ্ধ চলে শেষ অবধি আমাদের পিছু হটাতে না পেরে ৩ ডিসেম্বর ঢাকা সিলেট মহাসড়ক ধরে পাকিস্তানি সেনাবাহিনী ব্রাহ্মণবাড়িয়ার দিকে পালিয়ে যায় ফলে সিলেট ব্রাহ্মণবাড়িয়ার রেল ও মহাসড়কের মনতলা হরসপুর মুকুন্দপুর থেকে শাহবাজপুর পর্যন্ত পুরো এলাকাটি আমাদের নিয়ন্ত্রণে চলে আসে সেদিনের সেই রক্তক্ষয়ী সংঘর্ষে হারিয়েছি অনেক মুক্তিযোদ্ধাকে এর মধ্যে মনে পড়ে ব্রাভো বি কোম্পানির কমান্ডার লেফটেন্যান্ট বদিউজ্জামানের নাম যুদ্ধ চলাকালীনই তাকে আজমপুর রেলওয়ে স্টেশনের পাশে সমাহিত করা হয় এই মহান মুক্তিযোদ্ধার নামে ঢাকা সেনাবাহিনীতে একটি সড়কের নামকরণ করা হয় ১৯৭২ সালে কিন্তু সম্প্রতি এই সড়কটির নাম পরিবর্তন করে স্বাধীনতা সরণি রাখা হয়েছে বদিউজ্জামানকে যেখানে সমাহিত করা হয় সেই আজমপুর রেলওয়ে স্টেশনের নামকরণ করা হয়েছিল তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসের সুবেদার আজমের নামে তিনি একজন পশ্চিম পাকিস্তানি ছিলেন ৬০-এর দশকে ওই সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর হাতে তিনি নিহত হন যা হোক সুবেদার আশরাফসহ আরও ৮ জন বীর মুক্তিযোদ্ধা আখাউড়া যুদ্ধে শহীদ হন যাদের আত্মত্যাগের বিনিময়ে সেদিন আমরা একটি বিস্তীর্ণ অঞ্চল মুক্ত করতে সক্ষম হই এছাড়া ২০ জনেরও অধিক মুক্তিযোদ্ধা সে যুদ্ধে আহত হন অন্যদিকে পাকিস্তান হানাদার বাহিনীর ১২ এফএফের ৩ জন সৈনিক আমাদের হাতে বন্দী হয় আর পালানোর আগে তাদের ফেলে যেতে হয় ১২টি মৃতদেহ ওই যুদ্ধের সার্বিক পরিকল্পনা গ্রহণ করা হয় ভারতীয় বাহিনীর সঙ্গে যৌথভাবে উদ্দেশ্য ছিল পুরোপুরি যুদ্ধ শুরু হলে ভারতীয় ট্যাঙ্ক ও সেনাবাহিনী যেন অতি সহজে এ এলাকা দিয়ে প্রবেশ করে ব্রাহ্মণবাড়িয়া মেঘনা নদীর পাড়ের আশুগঞ্জ পর্যন্ত যাতায়াত করতে পারে তাই এ যুদ্ধের গুরুত্ব অনুধাবন করে ভারতীয় বাহিনীর তৎকালীন পূর্বাঞ্চলের জিওসি মেজর জেনারেল গঞ্জালভেজ
এ সম্পর্কে নভেম্বর মাসের শেষ দিকে আমার সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। এর পরের ৩ দিন অর্থাৎ ৪ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত আমরা শাহবাজপুর এলাকায় ছিলাম। সীমান্তবর্তী অঞ্চল বিধায় যুদ্ধের প্রথম দিকেই বেশিরভাগ লোক ভারতে এবং কিছু লোক দূরদূরান্তে গ্রামাঞ্চলের দিকে চলে যায়। ফলে ওই সময় পুরো এলাকাটি প্রায় জনশূন্য ছিল। তাই সৈনিকদের খাবার দাবার জোগাড় করা বেশ কষ্টসাধ্য ছিল। তবুও স্থানীয় ২-১ জন যারা ছিলেন তারা সব ধরনের সাহায্য সহযোগিতা করেছেন। ঢাকা দখলের অভিযান। ৭ ডিসেম্বর আমরা ব্রাহ্মণবাড়িয়া চলে আসি এবং প্রতিরক্ষা ব্যূহ রচনা করি। ভারতীয় বাহিনী এই সময়টাতে আশুগঞ্জে যুদ্ধে লিপ্ত ছিল। ১১ তারিখ পর্যন্ত আমরা ব্রাহ্মণবাড়িয়া ও তার আশপাশে অবস্থান গ্রহণ করি। পাক বাহিনী তখন পাকিস্তানের ২৭ ব্রিগেডের জাদরেল ব্রিগেডিয়ার সাদুল্লার নেতৃত্বে আশুগঞ্জ ও ভৈরববাজারে অবস্থান নেয়। সাদুল্লাকে আমি ব্যক্তিগতভাবে জানতাম। তার সঙ্গে ঢাকায় পাকিস্তান সেনাবাহিনীর ১৪ ডিভিশনে একসঙ্গে চাকরি করেছি। তিনি পাক সেনাবাহিনীতে একজন অত্যন্ত সাহসী ও স্বনামধন্য অফিসার হিসেবে পরিচিত ছিলেন। আমরা ওই কদিন পুরো এলাকায় পেট্রোলিং করি এবং আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসি। ৯ ডিসেম্বর দুপুরে ভারতের ১০ বিহার রেজিমেন্ট আশুগঞ্জে পাকিস্তানির উপরে আক্রমণ চালায়। ওই আক্রমণ পাকিস্তানিরা বেশ ভালোভাবে প্রতিহত করে। এই সংঘর্ষে ভারতীয় বাহিনীর বেশ ক্ষয়ক্ষতি হয়। অনেক সৈন্য নিহত ও আহত হয়। ১০ বা ১১ ডিসেম্বর রাতে পাক বাহিনী ভৈরব ব্রিজটি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয় এবং আশুগঞ্জ থেকে মেঘনা অতিক্রম করে ভৈরবে গিয়ে অবস্থান নেয়। ভৈরবে তারা শক্ত ঘাঁটি গড়ে তোলে। ১২ তারিখ ভোরে ভারতীয় বিমানবাহিনী ভৈরবে পাকিস্তানির অবস্থানের উপর আক্রমণ চালায়। বেশ কিছু হেলিকপ্টার ওই দিনই ব্রাহ্মণবাড়িয়ার তৎকালীন নিয়া স্টেডিয়ামে অবতরণ করে এবং ভারতীয় ১০ বিহার রেজিমেন্টের সৈনিকদের নরসিংদী নিয়ে যেতে থাকে। আমাকে বলা হলো আমি যেন নৌকাযোগে মেঘনা নদী পার হয়ে আমার পুরো রেজিমেন্ট নিয়ে ভৈরব বাজার এড়িয়ে নরসিংদী পৌঁছার চেষ্টা করি। ওই দিনে সকালে ১১টায় আমরা নৌকা জোগাড় করে আরও দক্ষিণ পশ্চিমে সরে গিয়ে পুরো রেজিমেন্ট নিয়ে মেঘনা নদী পাড়ি দিই। এ সময় পাকবাহিনী আমাদের লক্ষ্য করে দূরপাল্লার কামান থেকে গোলা নিক্ষেপ করতে থাকে। দিনের বেলা এই গোলাগুলির ভেতর দিয়ে আমরা নদী পার হই এবং মেঘনার পশ্চিম পাড়ে এসে উঠি। এরপর রেললাইন ধরে হেঁটে নরসিংদী পৌঁছাই। আমরা নরসিংদী রেল স্টেশনের আশপাশে অবস্থান নেই। ভারতীয় বাহিনী হেলিকপ্টারে এসে আগেই সেখানে অবস্থান গ্রহণ করে। লম্বা পথ পাড়ি দেওয়ায় সৈন্যরা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে। ওই রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা, বর্তমান সংসদ সদস্য রাজিউদ্দিন রাজু আমাদের খাবার দাবার ব্যবস্থা করেন। ১ ডিসেম্বরের পর এটাই ছিল আমাদের জন্য একটা পরিপূর্ণ এবং ভরপেট খাবার। তবে এর আগে ব্রাহ্মণবাড়িয়া ভাত খাওয়ার সুযোগ হয়েছিল। ১৩ তারিখ বিকেলে আমি লেফটেন্যান্ট সাইদ, বর্তমানে মেজর জেনারেল, এর নেতৃত্বে ঢাকার দিকে একটি টহল দল পাঠাই। টহল দল ফিরে এসে আমাকে জানায় ঢাকা থেকে লোকজন গ্রামের দিকে চলে আসছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যে বুঝতে পারি পাক বাহিনী দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় এসে জড়ো হচ্ছে এবং ঢাকার চারদিকে অবস্থান গ্রহণ করছে। ঘটনা বিশ্লেষণ করে আমি বেশ চিন্তিত হয়ে পড়ি। বলতে গেলে পুরো রাতই আমার নিদ্রাহীনভাবে কাটে। আমার কেবলই মনে হচ্ছিল ঢাকা দখলের জন্য বোধহয় আমাদের রাস্তায় রাস্তায় যুদ্ধ করতে হবে। শহরের ভেতরে এ ধরনের যুদ্ধ সম্পর্কে যাদের ধারণা আছে তারা হয়তো বুঝতে পারবেন এ ধরনের যুদ্ধ কী রকম ভয়াবহ। এতে উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় এবং বেসামরিক নাগরিকরাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যুদ্ধের তীব্রতায় পুরো শহর পরিণত হতে পারে ধ্বংসস্তূপে। সমগ্র নরসিংদী এলাকায় মিত্রবাহিনীর ২ ব্যাটালিয়ন এবং আমার ১ ব্যাটালিয়ন সৈন্য মোতায়েন ছিল সে সময়। ৪ ডিসেম্বরের ভারতের যুদ্ধ ঘোষণার পর থেকেই ঢাকা দখলের যে পরিকল্পনা নেওয়া হয় তারই প্রেক্ষাপটে আমাদের সেনা সম্মুখে অগ্রসর হচ্ছিল। এখানে উল্লেখ করা যেতে পারে অস্থায়ী বাংলাদেশ সরকার ও ভারতীয় সরকারের মৈত্রকের ভিত্তিতে সে সময় সিদ্ধান্ত হয় যে অপারেশন জ্যাকপট, ঢাকা অভিযানের সাংকেতিক নাম, চলাকালীন এলাকায় ২ বাহিনীর মধ্যে যে অফিসার ওই এলাকায় সিনিয়র হবেন তিনিই যৌথ বাহিনীর অধিনায়ক হবেন। মূলত প্রতিটি ক্ষেত্রেই ভারতীয় বাহিনীর অফিসার সিনিয়র থাকায় তারাই অধিনায়ক ছিলেন। এই প্রক্রিয়ায় ৮ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতীয় যৌথ বাহিনীর কমান্ডার হিসাবে ব্রিগেডিয়ার মিশ্র ব্রাহ্মণবাড়িয়ায় আমার সঙ্গে যোগদান। ভারতীয় কমান্ড অগ্রাহ্য। ১৩ ডিসেম্বর ব্রিগেডিয়ার মিশ্র আমাকে নরসিংদীতে অবস্থান করে সেখানকার প্রতিরক্ষা ব্যবস্থা দেখতে বলেন। আমি তার কথায় কোনো সাড়া না দিয়ে আমার ব্যাটালিয়ন নিয়ে রাতের বেলায় সম্মুখে অগ্রসর হতে থাকি। আমার মনে পড়ল দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বার্লিন দখলের জন্য মিত্রবাহিনীর প্রতিযোগিতার কথা। সেখানে কে আগে পৌঁছে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে তা নিয়েই রুশ এবং অন্যান্য মিত্রবাহিনীর সৈন্যদের মধ্যে তীব্র প্রতিযোগিতা হয়েছিল। তাই আমরা ঢাকার দিকে অগ্রসর হতে লাগলাম। ১৪ তারিখ দুপুরবেলায় আমরা ঢাকার অদূরবর্তী ডেমরায় পৌঁছাই।
আমার সঙ্গে নিয়মিত বাহিনীর ২য় ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রায় ৮০০ সৈনিক ছিল। ৩ নম্বর সেক্টরের কিছু মুক্তিযোদ্ধা যারা আমাদের সঙ্গে রায়পুরায় যোগ দেয় তারাও ডেমরায় সমবেত হয়। আমরা ডেমরা শিল্পাঞ্চলের পেছনে অবস্থান গ্রহণ করি। সেখানে পাক বাহিনীর সঙ্গে আমাদের থেমে থেমে গোলাগুলি চলতে থাকে। তবে পাক বাহিনীর অবস্থান ছিল বেশ দুর্বল। ভারতীয় বাহিনীর একটি ব্যাটালিয়ন তখন আমাদের দক্ষিণ পূর্ব দিকে অবস্থান নেয়। অন্য একটি ব্যাটালিয়ন নরসিংদীর পূর্ব দিকে টঙ্গী বরাবর অবস্থান নেয়। ১৫ তারিখ রাতে আমি শেকীয় লেফটেন্যান্ট আনিসের, বর্তমানে ডাক্তার, নেতৃত্বে ২০-২৫ সদস্যের একটি ফাইটিং পেট্রোল বাড্ডার দিকে পাঠাই। তারা সেখানে আধা ঘণ্টার মতো অবস্থান করে এবং ১০-১৫টি ৮১ মিলিমিটার মর্টারের গোলা ঢাকার দিকে তথা গুলশানের দিকে লক্ষ্য করে ছোড়ে। কিন্তু পাক বাহিনী এর কোনো পাল্টা জবাব দেয়নি। ১৬ই ডিসেম্বর সকালে মিত্রবাহিনীর সঙ্গে অবস্থানরত সাংবাদিকদের মাধ্যমে জানতে পারি পাকিস্তান সেনাবাহিনী বিনা শর্তে আত্মসমর্পণ করতে যাচ্ছে। একটু পরে সে খবরের সত্যতা সরকারিভাবে জানতে পারি। আমার সৈন্যরা পায়ে হেঁটে ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী হয়ে ডেমরা পৌঁছে এবং পথে পথে বিভিন্ন স্থানে যুদ্ধ করে স্বভাবতই ছিল ক্লান্ত ও দীর্ঘ পথযাত্রায় দুর্বল। তাই সকালে ডেমরার একটি বাড়িতে ভারী কামান ও গোলাবারুদ রেখে আমরা ডেমরার প্রধান সড়কে উঠি। আমাদের পরনে খাঁকি পোশাক, কারণ যুদ্ধকালীন কোনো সৈন্য ইউনিফর্ম পরিহিত অবস্থায় না থেকে বেসামরিক পোশাকে যুদ্ধবন্দী হলে জেনেভা কনভেনশন অনুযায়ী কোনো সুযোগ সুবিধা পাবে না, বরং দুষ্কৃতকারী হিসেবে গণ্য হবে। তাছাড়া শৃঙ্খলা এবং সার্বিক নিয়ন্ত্রণের জন্য নিয়মিত বাহিনীর পোশাক থাকা একান্ত আবশ্যক। যা হোক, ডেমরা থেকে আমরা খাকি পোশাকে ডানদিকের রাস্তা ধরে যাচ্ছিলাম। বাঁদিকের রাস্তায় দেখি অস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনী। পাকিস্তান সেনাবাহিনীর একজন মেজর আমাকে জড়িয়ে ধরেন। তার সঙ্গে আমি পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে পরিচিত। ভগ্ন মনোরথ মেজর আমাকে বোঝাতে চাইছিলেন যে তার রেজিমেন্ট সাধারণ জনগণের ওপর কোনোরূপ নির্যাতনমূলক আচরণ করেনি। কোনোরূপ প্রত্যুত্তর না করে আমি আমার পথে ঢাকার দিকে চলতে লাগলাম। একটু পরে দেখি ভারতীয় বাহিনীর ব্রিগেডিয়ার সাবেক সিং মেজর হায়দারকে নিয়ে গাড়ি করে বেসামরিক পোশাকে ঢাকার দিকে যাচ্ছেন। এদিকে ওই দিনই এয়ার ভাইস মার্শাল আব্দুল করিম খন্দকারও কলকাতা থেকে ঢাকায় আসেন মিত্রবাহিনীর সঙ্গে। ঢাকায় আত্মসমর্পণ অনুষ্ঠানের ছবিতেও তাদের দেখা যায়। উল্লেখ্য, ব্রিগেডিয়ার সাবেক সিং ১৯৮৪ সালের অমৃতসর স্বর্ণমন্দিরের সংঘর্ষে ভারতীয় বাহিনীর হাতে মন্দিরের ভেতরে নিহত হন। ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর তিনি ছিলেন উগ্রপন্থী শিখ নেতা সন্তু ভিন্দ্রানওয়ালের সামরিক উপদেষ্টা। সন্ধ্যার দিকে আমরা ঢাকা পৌঁছাই। রাস্তার দুপাশের বাড়ির ছাদে অসংখ্য কৌতূহলী জনতা আমাদের স্বাগত জানায়। অনেকে অবশ্য আমাদের খাকি পোশাকে দেখে অবাকই হয়, কারণ আমাদের এবং পাকিস্তানি বাহিনীর উভয়েরই পোশাকই ছিল খাকি। ফলে তারা কিছুটা ভীত সন্ত্রস্ত ছিল। যা হোক, আমাদের চিনতে তাদের কিছুটা সময় লাগে। মুক্ত নগরী ঢাকা। সন্ধ্যায় আমরা ঢাকা স্টেডিয়ামে পৌঁছি। স্টেডিয়ামের পথে পথে রাস্তাঘাট ছিল জনশূন্য। যদিও পাকিস্তান আর্মি আত্মসমর্পণ করেছিল, তথাপি লোকজনের মধ্যে ভয়ভীতি, আতঙ্ক ও সন্দেহ ছিল, তাই রাস্তাঘাটে লোকজনের চলাচল ছিল না। ঢাকা স্টেডিয়ামে পৌঁছার পূর্বে সন্ধ্যায় জানতে পারি ঢাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেল, বর্তমানে শেরেটন হোটেলের আশপাশে পাকিস্তান আর্মি উৎসুক জনসাধারণের উপর গুলি চালিয়েছে, ফলে কিছু লোক হতাহত হয়েছে। আমি ঠিক করলাম আমরা ঢাকা স্টেডিয়ামেই অবস্থান নেব, কারণ ঢাকা স্টেডিয়াম সুরক্ষিত, আচ্ছাদিত এবং ৮০০ লোকের থাকা সহ অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি এখানে বিদ্যমান। তদুপরি ক্ষুধা এবং দীর্ঘ পথ চলার কারণে সবাই পরিশ্রান্ত ছিল। তাই ঢাকা স্টেডিয়ামে আমাদের অস্থায়ী ক্যাম্প স্থাপন করি। ৩০ নভেম্বরের পর থেকে যুদ্ধ পরিস্থিতি ও সুষ্ঠুভাবে রসদপত্র পরিবহনের অভাবে আমাদের ভালোভাবে খাওয়া দাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। তাছাড়া পায়ে হেঁটে ভারী অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ নিয়ে আমাদের চলতে হয়েছে, তাই একই সঙ্গে পর্যাপ্ত রসদ নিয়ে পথ চলাও সম্ভব ছিল না। ১৬ই ডিসেম্বর রাতেই লেফটেন্যান্ট সাঈদ, বর্তমানে মেজর জেনারেল, ও কয়েকজন সৈন্যসহ আমি হোটেল ইন্টারকন্টিনেন্টালে যাই। তখন হোটেলটি ছিল নিরপেক্ষ এলাকা। সেখানে রেড ক্রসের পতাকা উড্ডীয়মান ছিল। সেখানে গিয়ে দেখলাম পরিস্থিতি থমথমে, শান্ত ও নীরব। হোটেলে গিয়ে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে আলাপ করলাম।
তাদেরকে বেশ ভীত সন্ত্রস্ত দেখাচ্ছিল। আমাদের সঙ্গে স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র দেখে হয়তো তারা ভয় পেয়ে গিয়েছিল। নিরপেক্ষ এলাকা হওয়ায় আমাদের সেখানে অস্ত্র নিয়ে ঢোকা উচিত হয়নি। ব্যাপারটা বুঝতে পেরে আমি বেশ লজ্জিত হয়ে পড়ি। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের রাস্তায় তখনও রক্তের দাগ ছিল, কিন্তু প্রকৃতপক্ষে সেখানে কি হয়েছিল তা সঠিকভাবে কেউ বলতে পারেনি। ধারণা করা হচ্ছে বিজয়ের পর উৎসুক জনতা হোটেলের সামনে ভিড় জমায়। পলায়নরত পাকিস্তানিরা তখন ভীত সন্ত্রস্ত হয়ে গুলি ছোড়ে। আমরা গিয়ে সেখানে কাউকে পাইনি। পরে আমরা হোটেল থেকে ফিরে আসি। পরদিন 17 ডিসেম্বর অতি প্রত্যুষে ঢাকা স্টেডিয়ামে তৎকালীন বিখ্যাত শাড়ির দোকান পাবনা স্টোরের মালিক, নাম মনে নেই, আমাদের জন্য খাবার নিয়ে আসেন। প্রায় 800 সেনা কর্মকর্তা ও সৈনিকের জন্য খাবার তৈরি করতে প্রায় সারা রাত লেগে যায়। অবশ্য বাকি যে 3 দিনের মতো আমরা সেখানে ছিলাম, সেই সময় জনসাধারণ এবং ঢাকার তৎকালীন জেলা প্রশাসক আহমেদ ফরিদ, পরে সচিব ও রাষ্ট্রপতি, বর্তমানে অবসর জীবনযাপন করছেন, এর সহযোগিতায় খাবারের বন্দোবস্ত হতো। সকালেই স্টেডিয়াম থেকে দেখতে পাই শহরে প্রচুর লোক সমাগম। তাদের অনেকেই অস্ত্রে সজ্জিত এবং গাড়ি করে ও পায়ে হেঁটে শহরময় ঘুরে বেড়াচ্ছে। তাদের দেখে মনে হয়নি গত 9 মাসে কখনও তারা বৃষ্টিতে ভিজেছে বা রোদে ঘেমেছে। তাদের বেশভূষা, চালচলন ও আচরণে যুদ্ধের কোনো ছাপ ছিল না। 17 ডিসেম্বর লুটপাট। দুপুরবেলায় জিন্না অ্যাভিনিউতে লুটপাট আরম্ভ হয়। আমি এবং আমার অধীনস্থ সকল সৈন্য স্টেডিয়াম থেকেই তা প্রত্যক্ষ করলাম, কিন্তু এই সময় আমাদের করণীয় কিছুই ছিল না, কারণ ঢাকা শহরের নিয়ন্ত্রণ ও কর্তৃত্বের ভার অর্পণ করা হয়েছিল ভারতীয় বাহিনীর হাতে। পরে জানতে পারি নিউ মার্কেট ও অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু এলাকাতেও ওই দিন লুটতারাজ হয়। এই লুটতারাজের জন্য অন্যদের সঙ্গে ভারতীয় বাহিনীকেও দোষারোপ করা হয়। তবে আমাদের প্রত্যক্ষ উপস্থিতির ফলে ঢাকা স্টেডিয়াম এলাকায় কোনো প্রকার লুটতারাজ হয়নি। সে সময় ভারতীয় বাহিনীর অবস্থান ছিল রেসকোর্স ময়দান, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা সেনাবাহিনী, বিশ্ববিদ্যালয়, নিউ মার্কেট, মোহাম্মদপুর ও মিরপুর সহ অন্যান্য কিছু এলাকায়। সে সময় বাংলাদেশের নিয়মিত বাহিনীর মধ্যে আমার দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টটি ছিল ঢাকা শহরে। তখনও পর্যন্ত আর কোনো বাংলাদেশি নিয়মিত বাহিনী ঢাকা এসে পৌঁছেনি। ওই সময়টাতে ভারতীয় বাহিনীর সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। নরসিংদী থেকে নিজ দায়িত্বে ঢাকা অভিমুখে যাত্রা করায় তারা হয়তো আমার ওপর অসন্তুষ্ট ছিল। আমার সঙ্গে তাদের আচরণে আমি তা বুঝতে পারি। দুপুরের পর আমি ঢাকা সেনাবাহিনীতে গেলাম। আমার সঙ্গে কয়েকজন সৈন্য ছিল। আমরা সেখানে ঘণ্টাখানেক ঘোরাফেরা করলাম। সেনাবাহিনীতে সর্বত্রই তখন ভারতীয় বাহিনীর উপস্থিতি। আমাকে দেখে বরং তারাই অবাক হল। কয়েকটি ব্যারাকে গিয়ে দেখি সেখানে বন্দী পাকিস্তানি সৈনিক। জেনারেল রাও ফারমান আলী সহ অন্য কিছু সেনা অফিসারকে তৎকালীন স্কুল রোডে, বর্তমানে স্বাধীনতা সরণি, এক বাড়িতে দেখলাম। পরে আমি সেন্ট্রাল অর্ডিন্যান্স ডিপোতে গেলাম। আমাকে ডিপোতে প্রবেশ করতে বেশ বেগ পেতে হল। পরিচয় প্রদানের পর কর্মরত ভারতীয় মেজর আমাকে ডিপোতে প্রবেশ করতে দিলেন। সেখানে প্রচুর রসদপাত্র ও আনুষঙ্গিক স্টক থাকার কথা থাকলেও তা উল্লেখযোগ্য পরিমাণে ছিল না। আমি কিছু তাঁবুর ব্যবস্থা করলাম আমার সৈনিকদের জন্য। সন্ধ্যার দিকে আমি সেনাবাহিনী ত্যাগ করি। ঢাকা স্টেডিয়ামে পৌঁছে দেখি বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের 2 জন কর্মকর্তা আমার জন্য অপেক্ষা করছেন। তারা ব্যাংক লুটের আশঙ্কা ও নিরাপত্তার অভাব বোধ করছিলেন বলে আমাকে অবহিত করেন। আমি যেন ব্যাংকের সঠিক নিরাপত্তার ব্যবস্থা করি সে অনুরোধও জানান। আমি তাদেরকে স্থানীয় পুলিশ স্টেশন তথা রমনা থানার সাহায্য নেওয়ার পরামর্শ দিই, যদিও আমি জানি আইনশৃঙ্খলার অস্তিত্ব নেই। ব্যাংকের পূর্বাপর অবস্থা সম্পর্কেও আমি অবহিত নই। তাছাড়া ঢাকা শহরের নিরাপত্তার দায়িত্বে তখন ভারতীয় বাহিনী। সুতরাং এই পরিস্থিতিতে ব্যাংকের সার্বিক অবস্থা না জেনে দায়দায়িত্ব নিতে আমি প্রস্তুত ছিলাম না। অস্ত্রশস্ত্র ভারতে পাচার। এর পরে আরও কয়েকদিন আমি ঘন ঘন ঢাকা ক্যান্টনমেন্টে যাই, অর্ডিন্যান্স ডিপোতে পরিদর্শন করি। লক্ষ্য করি সেখানকার রসদ সামগ্রী ও অন্যান্য স্টক ক্রমাগত কমছে। আমি আগে থেকেই ব্যবস্থাকৃত কিছু তাঁবু নিয়ে চলে আসি। প্রসঙ্গত উল্লেখ্য যে 1977 সালের জুলাই মাসে ইংল্যান্ড থেকে প্রকাশিত আইডিএস বুলেটিনের ভলিউম 9 নং 1-এর 12 পৃষ্ঠায় প্রদত্ত রেফারেন্স থেকে জানা যায় 1971 সালে পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের পর ভারতীয় বাহিনী পাকিস্তানের অন্তত 4টি ডিভিশনের অস্ত্রশস্ত্র, ভারী কামান, গোলাবারুদ এবং অন্যান্য সাজ সরঞ্জাম ও যানবাহন ভারতে নিয়ে যায়। পরে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবাদ করলে টোকেন হিসেবে কিছু পুরানো অস্ত্র ফেরত দেওয়া হয়। এখানে একটি ঘটনার কথা উল্লেখ করতে হয়।
1972 সালের মাঝামাঝি সময়ে ব্রিগেডিয়ার মিশ্রর, যার কথা আগেই বলেছি, ভারতীয় সামরিক বাহিনীতে কোর্ট মার্শাল হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ফ্রিজ, আসবাবপত্র, ক্রোকারিজ ইত্যাদি সামরিক বেসামরিক সামগ্রী ট্রাকে করে ভারতে পাচার করেছিলেন। 1972 সালের প্রথম দিকে ঢাকা সেনানিবাসের গেটে বাংলাদেশ সেনাবাহিনীর 2 জন সদস্য একটি মালভর্তি ট্রাক আটক করে, যা ভারতে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ ওঠে। পরে পাচারের জন্য ব্রিগেডিয়ার মিশ্রর নেওয়া ওইসব মূল্যবান জিনিসপত্রের একটি লিস্ট ঢাকা থেকে ভারত সরকারের গোচরে আনা হয়। ওই অভিযোগে আসামের কাছাড় জেলার শিলচর সেনানিবাসে তার ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল হয়। ওই কোর্ট মার্শালে জিনিসপত্র পাচারের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর তৎকালীন মেজর, যার বর্তমানে ব্রিগেডিয়ার ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহেদ সেলিম, তৎকালীন ক্যাপ্টেন শফিক ও অন্য 2 জন সৈনিককে ভারতে পাঠানো হয়। তারা পাচারের ঘটনাদি সত্য বলে সাক্ষ্য দেন, তবে ওই কোর্ট মার্শালের রায় কী হয়েছিল তা আমার জানা নেই। উল্লেখ্য, ওই জিনিসপত্র বেসামরিক ট্রাকে থাকায় তা বাংলাদেশ সেনাবাহিনীর নজরে এসেছিল, কিন্তু স্বাভাবিক কারণেই ভারতীয় সামরিক যানগুলো চেক করার কোনো সুযোগ আমাদের ছিল না। নরসিংদী থেকে ঢাকায় পৌঁছার পর ব্রিগেডিয়ার মিশ্র কখনো আমার সঙ্গে যোগাযোগ করেননি। তিনি ঢাকা সেনানিবাসের বর্তমান সিজিএসের বাড়িতে উঠেছিলেন এবং ঢাকা ক্যান্টনমেন্টে তার ব্রিগেডের হেডকোয়ার্টার স্থাপন করেন। স্বাধীনতার পরপর একটা প্রবণতা বেশ লক্ষণীয় ছিল, যা ব্যক্তিগতভাবে আমার কাছে বেশ চমৎপ্রদ বলে মনে হতো। সে সময় ঢাকার বিত্তশালী কিছু কিছু পরিবারের সঙ্গে ভারতীয় আর্মি অফিসারদের হৃদ্যতা গড়ে ওঠে। এসব লোকজনের অধিকাংশই স্বাধীনতা বিরোধী ছিল এবং মুক্তিযুদ্ধের 9 মাস পাকিস্তানি সেনা অফিসারদের সঙ্গেও তাদের একই রকম হৃদ্যতা ছিল। এরা বিভিন্ন সময় পার্টি দিয়ে ইন্ডিয়ান আর্মি অফিসার ও রাজনৈতিক নেতাদের আপ্যায়ন ইত্যাদি করতেন। অনেক বেসামরিক মুক্তিযোদ্ধা যুবক আমাদের কাছে এসে এইসব ঘটনা বলতেন এবং ক্ষোভ প্রকাশ করতেন। পাকিস্তানি মেজর সালিকের উইটনেস টু স্যারেন্ডার বইটিতেও মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি অফিসারদের সঙ্গে বাঙালি পরিবারের কি সম্পর্কের আভাস পাওয়া যায়। ওই সময় ঢাকায় ভারতীয় বাহিনীর কিছু কিছু অফিসারের কার্যকলাপে আমার মনে হয়েছে তারা যেন নিজেদেরকে বাংলাদেশের ত্রাতা হিসেবে গণ্য করছে। এক ধরনের অযাচিত অহংবোধ নিয়ে তারা ঢাকায় চলাফেরা করত। ঠিক এই ধরনের মানসিকতার জন্যই পাকিস্তানিদের সঙ্গে বাঙালিদের, বিশেষ করে আত্মমর্যাদাবোধ সম্পন্ন আর্মি অফিসারদের সৌহার্দ্যপূর্ণ বা পারস্পরিক শ্রদ্ধাবোধের কোনো সম্পর্ক গড়ে ওঠেনি, বরং তাদের প্রতি এক ধরনের অবিশ্বাস ও বিতৃষ্ণা ছিল। আসলে একজন গর্বীয় সৈনিকের আত্মমর্যাদাবোধটাই বড়। এটা না থাকলে কেউ দেশের জন্য, জাতির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারে না। তবে ওই সময় ভারতীয় বাহিনীর সেসব অবাঞ্ছিত আচরণের জন্য কিছু বাঙালি ও মুক্তিযুদ্ধের তথাকথিত নেতাগোছের লোকও দায়ী। প্রসঙ্গক্রমে 1971 সালের 31শে জুলাই ময়মনসিংহের উত্তরে কামালপুরে সংঘটিত যুদ্ধের একটি ঘটনার কথা মনে পড়ছে। কামালপুরে কয়েক ঘণ্টার এক যুদ্ধে আমি হারিয়েছি প্রথম ইস্ট বেঙ্গলের 35 জন বীর মুক্তিযোদ্ধাকে। আরও 57 জন মুক্তিযোদ্ধা হয়েছিলেন আহত। পরদিন 1 আগস্ট হেলিকপ্টার যোগে জেড ফোর্সের হেডকোয়ার্টারে আসেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল, পরে ফিল্ড মার্শাল মানেক শ। তিনি আমাদের সঙ্গে কথা বললেন এবং বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করলেন। কথা প্রসঙ্গে আমি মানেক শকে আমাদের ওয়্যারলেস সেটের স্বল্পতা এবং কামালপুর যুদ্ধের সময় ভারতীয় সামরিক বাহিনীর সরবরাহকৃত ওয়্যারলেস সেটের মাধ্যমে যোগাযোগ স্থাপনের সমস্যার কথা জানাই। মূলত ওয়্যারলেস সেট কাজ না করায় ওই যুদ্ধে কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন মাহবুবের সঙ্গে আমি যোগাযোগ করতে ব্যর্থ হই। ক্যাপ্টেন মাহবুব ওই সময় স্থানীয় পাকিস্তানি ঘাঁটির পেছনে তার সৈন্যদের নিয়ে আমার আদেশের অপেক্ষায় ছিলেন, কিন্তু ওয়্যারলেস সেট কাজ না করায় তার কাছে সময়মতো আদেশ পৌঁছানো সম্ভব হয়নি। ওই কোম্পানিটিকে সক্রিয় করতে পারলে সেদিনের যুদ্ধে আমাদের এত ক্ষয়ক্ষতি হয়তো হতো না। যুদ্ধের শেষ দিকে ক্যাপ্টেন মাহবুব সিলেটে শহীদ হন। যা হোক, জেনারেল মানেক শকের সঙ্গে আমার কথোপকথনের সময় ওই অঞ্চলের গারো পাহাড়ের তুরা শহরে অবস্থিত ভারতীয় 101 কমিউনিকেশন জোনের কমান্ডার মেজর গুরবাজ সিং গিল উপস্থিত ছিলেন। তিনি একজন শিখ। তার সঙ্গে আমার বেশ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। ভারতীয় সেনাধিনায়কদের সঙ্গে তিনিই ভারতের পক্ষে যোগাযোগ রক্ষা করতেন এবং প্রয়োজনে রসদপত্র সরবরাহের ব্যবস্থা গ্রহণ করতেন। মানেকশ চলে যাওয়ার পর তিনি আমাকে তার হেডকোয়ার্টারে চায়ের আমন্ত্রণ জানান। সেখানে গেলে তিনি অনুযোগ করে আমাকে বলেন, তোমাদের প্রয়োজন মতো সবসময় যা চেয়েছ আমি সাহায্য করেছি, তবুও তুমি আমার সেনাপ্রধানের কাছে রসদ নিয়ে অভিযোগ করলে। আমি তাকে আশ্বস্ত করে বললাম, এসব ওয়্যারলেস তো তুমি তৈরি করো না, আমি শুধু ওয়্যারলেস সেটের কোয়ালিটি নিয়ে প্রশ্ন তুলেছি। আমি তাকে আরও বললাম, একজন পেশাদার ও স্ট্রেট ফরওয়ার্ড জেনারেল হিসেবে আমি তোমাকে পছন্দ করি এবং সম্মান করি।
এই সুযোগে আমার নিজের অনুভূতি তোমাকে জানাতে চাই। আমি সরাসরি তাকে বললাম, 1948 ও 1965 সালে তোমরা পাকিস্তানের সঙ্গে দুটো যুদ্ধ করেছ। দুটো যুদ্ধই ছিল অসমাপ্ত এবং তা থেকে তোমরা কিছুই পাওনি, জিরো সাম গেম। এই 71 এসে তোমরা পেয়েছ শতকের সবচেয়ে বড় সুযোগ পাকিস্তানকে ভাঙার। সহজ কথা হলো, তোমরা চাও পাকিস্তানকে ভাঙতে, আর আমরা চাইছি একটি স্বাধীন সার্বভৌম দেশ। তাই তোমাদের নিজেদের স্বার্থেই সর্বাত্মকভাবে আমাদের সাহায্য করা উচিত। ঘিল হেসে আমার পিঠ চাপড়ে বললেন, মঈন, তুম বহুত চাল্লু হ্যায়। অদৃষ্টের নির্মম পরিহাস। মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্বে ডিসেম্বর মাসে সেই কামালপুরেই যুদ্ধ পরিচালনার সময় এই বীর জেনারেল গুরুতর আহত হন। মেজর জলিলের গ্রেপ্তার। ডিসেম্বরের শেষ দিকে সোহরাওয়ার্দী উদ্যানের একপাশে বর্তমান পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে আমি আমার অস্থায়ী অফিস চালু করি। কয়েকদিনের মধ্যেই ঢাকা শহর ও আশপাশ এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, আর্মির গাড়ি ইত্যাদি উদ্ধার করি এবং সেগুলো সোহরাওয়ার্দীর উদ্যানে নিয়ে আসি। ডিসেম্বর মাসের শেষের দিকে মেজর জলিলকে খুলনা থেকে ধরে এনে বন্দী করার জন্য আমার কাছে হস্তান্তর করা হয়। তৎকালীন ক্যাপ্টেন KS হুদা তাকে ধরে নিয়ে আসেন। মেজর জলিলের বিরুদ্ধে উচ্ছৃঙ্খলতা ও অন্যান্য সামরিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ছিল। খুলনার তৎকালীন জেলা প্রশাসক জলিলের বিরুদ্ধে আনিত অভিযোগ এবং গ্রেপ্তার সম্পর্কে অবহিত ছিলেন। যদিও প্রচার করা হয় ভারতীয় সেনাবাহিনী কর্তৃক অস্ত্রশস্ত্র লুটারাজের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে গ্রেপ্তার করা হয়। জলিলকে আমি পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে চিনি। গ্রেপ্তারের পর তাকে আমার অস্থায়ী অফিসের পাশে আমার অধীনে প্রহরায় রাখা হয়। মাঝে মাঝে তার সঙ্গে অনেক আলাপ হতো। জলিল আমাকে বলতো, স্যার, আর্মিতে থেকে কি লাভ হবে, বড়জোর জেনারেল হবেন। তার চেয়ে বরং চাকরি ছেড়ে রাজনীতিতে আসুন। তা না হলে যারা ভারতের কলকাতা ও আগরতলায় শরণার্থী ছিল এবং যারা 9 মাসের যুদ্ধে সক্রিয়ভাবে জড়িত ছিল না, তারাই দেশ শাসন করবে মুক্তিযোদ্ধাদের নাম ভাঙিয়ে। তাই সব মুক্তিযোদ্ধার উচিত রাজনীতিতে শীঘ্রই সক্রিয়ভাবে জড়িয়ে পড়া। এখানে উল্লেখ্য, লেফটেন্যান্ট কর্নেল তাহেরের সভাপতিত্বে 1972 সালে জলিলের কোর্ট মার্শাল হয়। কোর্ট মার্শালে জলিলের কোনো শাস্তি হয়নি, কিন্তু তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর তিনি সক্রিয়ভাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং জাসদের অন্যতম প্রধান নেতায় পরিণত হন। বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বদেশ প্রত্যাবর্তন। 8 জানুয়ারি 1972 ঢাকায় খবর আসে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডনে যাচ্ছেন। এ খবরে ঢাকাসহ সারা দেশে জনসাধারণের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়ে। ঢাকায় লোকজন রাতভর আনন্দ মিছিল, আতশবাজি ও ফাঁকা গুলিবর্ষণের মধ্য দিয়ে উৎসবে মেতে ওঠে। আমরা সোহরাওয়ার্দী উদ্যান থেকেই তা দেখলাম। পরদিন 9 জানুয়ারি সকালে প্রধান সেনানায়ক কর্নেল ওসমানী, পরে জেনারেল, তৎকালীন কর্নেল শফিউল্লাহর মাধ্যমে আমাকে জানান শেখ মুজিবের গার্ড অফ অনার আমাকে পরিচালনা করতে হবে তেজগাঁও বিমানবন্দরে। নির্দেশ পেয়ে ওই দিনই সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রায় 500 সদস্য সংগ্রহ করি। তাদের নিয়ে আমি তেজগাঁও বিমানবন্দরে গার্ড অফ অনার আর অনুশীলনে ব্যস্ত হয়ে পড়ি। 10 জানুয়ারি শেখ মুজিবের কাঙ্ক্ষিত স্বদেশ প্রত্যাবর্তনের দিন। বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী ও আপামর জনসাধারণের ঢল নামে বিমানবন্দরে। প্রচণ্ড ভিড় সেখানে। এত ভিড়, এত মানুষ এর আগে আমি কোথাও দেখিনি। বিকেলে শেখ মুজিবকে নিয়ে যুক্তরাজ্যের সাদা রঙের রাজকীয় বিশেষ বিমান ঢাকায় অবতরণ করে। তাকে অভ্যর্থনা জানানোর জন্য আওয়ামী লীগের নেতা ও কর্মীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। এ প্রতিযোগিতা ছিল সত্যিই দৃষ্টিকটু। শেখ মুজিবের জন্য তৈরি মঞ্চেও ভিড়। এ ভিড়ের মধ্যে স্বাভাবিকভাবে গার্ড অফ অনার দেওয়াও একরকম দুঃসাধ্য হয়ে দাঁড়াল। যা হোক, ভিড় ঠেলেই আমরা গার্ড অফ অনার দিলাম। অত্যন্ত কাছ থেকে শেখ মুজিবকে এই নিয়ে দ্বিতীয়বারের মতো দেখলাম। এর আগে 1969 সালে তৎকালীন শাহবাগ হোটেলে, বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, গণচীনের আবাসিক কনসাল জেনারেলের অভ্যর্থনায় তার সঙ্গে দেখা হয়। তখন আমি তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল খাদেম হোসেন রাজার ADC। যা হোক, গার্ড অফ অনার দেওয়ার সময় মঞ্চে মুক্তিযুদ্ধকালীন প্রধান সেনানায়ক কর্নেল ওসমানীও ছিলেন। গার্ড অফ অনার শেষে শেখ মুজিব আমাকে বললেন, তোমরা কেমন আছো? সারা বিমানবন্দর জুড়ে গগন বিদারী স্লোগানের জন্য তার বাকি কোনো কথা শুনতে পেলাম না। গার্ড অফ অনার শেষে ভিড়ের মধ্যেই শেখ মুজিবকে জিপে তুলে রেসকোর্স ময়দানে আনা হয়। রেসকোর্স ময়দানের সার্বিক তত্ত্বাবধান ছিল আমার দায়িত্বে, কারণ আগেই বলেছি আমাদের অস্থায়ী ক্যাম্প সেখানে ছিল। ভিড় উপেক্ষা করে আমি রেসকোর্সের পাশে অবস্থিত আমার অস্থায়ী কার্যালয়ে ফেরত আসি। সেখানে তখন লাখ লাখ লোকের সমাবেশ। কোথাও তিল ধরার ঠাঁই নেই। আমি দেখি প্রচণ্ড সেই ভিড় ঠেলে বিচারপতি আবু সাইদ চৌধুরী মঞ্চের দিকে যাওয়ার চেষ্টা করছেন। আমি তাকে মঞ্চে পৌঁছে দিয়ে আসি। সেদিন রেসকোর্সে শেখ মুজিব ভাষণ দেন, যা সম্পর্কে সবাই অবহিত আছেন।
পরদিনও অর্থাৎ 11 জানুয়ারি শহরের দিনভর আনন্দ মিছিল চলতে থাকে। আমি আমার অস্থায়ী কার্যালয়ে ব্যস্ত দিন কাটাই। ওই দিনই আমাকে জানানো হয়, নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আমাকে রাষ্ট্রপতির সামরিক সচিবের দায়িত্ব পালন করতে হবে। সামরিক সচিব হিসাবে দায়িত্ব পালন করতে স্বাভাবিকভাবে শপথগ্রহণ অনুষ্ঠানে আমার সক্রিয় থাকার কথা, কিন্তু শপথগ্রহণ অনুষ্ঠানে পড়ার মতো সামরিক সচিবের ইউনিফর্ম আমার ছিল না। আমি তা বঙ্গভবন থেকে সংগ্রহ করি। সেখানে গিয়ে দেখি প্রচুর লোকের ভিড়। দেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারত থেকে এসে পরিবার পরিজন নিয়ে বঙ্গভবনে উঠেছিলেন এবং সেখানেই থাকতেন। যা হোক, আমি স্বাভাবিক ভাবলাম শেখ মুজিব রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন, কারণ মুক্তিযুদ্ধের সময় মেহেরপুরে বাংলাদেশের যে অস্থায়ী সরকার গঠিত হয় তাতে তিনি রাষ্ট্রপতি ছিলেন। আমি বঙ্গবন্ধুর সঙ্গে শপথ অনুষ্ঠান সম্পর্কে আলোচনা করতে চাইলে তিনি ইঙ্গিত দিয়ে দেখালেন যে আবু সাইদ চৌধুরী রাষ্ট্রপতি হবেন। বঙ্গভবনে যাওয়ার আগে কিংবা পরেও আমাকে বলা হয়নি কে হবেন দেশের রাষ্ট্রপতি আর কে হবেন প্রধানমন্ত্রী। জানুয়ারি মাসের শেষ দিকে প্রধানমন্ত্রী শেখ মুজিব অফিসে যাওয়ার পথে একদিন আকস্মিকভাবে রেসকোর্স ময়দানে দ্বিতীয় ইস্ট বেঙ্গল ইউনিট পরিদর্শনে আসেন। তিনি ঘণ্টা দেড়েক ঘোরাফেরা করার পর আমার কক্ষে আসেন এবং খোলাখুলিভাবে আমাদের সুবিধা অসুবিধার সম্পর্কে জানতে চান। আমি তার সঙ্গে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করি। এছাড়া আমরা যেন সত্বর ক্যান্টনমেন্টে যেতে পারি সে ব্যবস্থা করার জন্য আমি তাকে অনুরোধ করি, কারণ আমরা দীর্ঘদিন থেকে স্বাভাবিক জীবনযাত্রার বাইরে ছিলাম। সৈনিকরা তাদের পারিবারিক জীবন থেকে বিচ্ছিন্ন ছিল। তাদের পরিবারের সঙ্গে দেখা সাক্ষাৎ করা ছিল একান্তভাবে জরুরি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও নবজীবনের শুরুতে এমন পরিস্থিতি নিয়েই আমাদের আলোচনা হচ্ছিল। আমি তার সঙ্গে অস্ত্র উদ্ধার, মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন, টাকা পয়সা ইত্যাদি নিয়ে আলোচনা করি, কিন্তু সেই আলোচনায় তার কোনো রকম আগ্রহ দেখতে পাইনি। জলের মতো একটি জিনিসপত্র বুঝেও তার সম্পর্কে অনুসন্ধান করা উচিত ছিল তার। যা হোক, তার এই মনোভাব দেখে আমি নিরুৎসাহিত হই এবং অস্বস্তি বোধ করি। মিরপুরে যাওয়ার আদেশ। জানুয়ারি মাসটি ছিল আমাদের জন্য ঘটনাবহুল। 10 জানুয়ারি শেখ মুজিব দেশে ফিরে এলেন। 12 তারিখ ছিল শপথগ্রহণ অনুষ্ঠান। ডিসেম্বর মাসেই সোহরাওয়ার্দী উদ্যানে আমরা অস্থায়ীভাবে ক্যাম্প স্থাপন করি। প্রায় 800 সৈন্য আমার ব্যাটালিয়নে। এদের দেখাশোনা, বেতন ইত্যাদি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকতে হতো। 9 মাস যুদ্ধের পর সৈনিকরা নিজেদের বাড়িঘরে গিয়ে পরিবার পরিজনের সঙ্গে মিলিত হতে উদ্গ্রীব ছিল। এদের মধ্যে প্রায় 70-80 জন জেসিও, এনসিও এবং সৈনিক জয়দেবপুর ক্যান্টনমেন্টে মার্চ মাসে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। 9 মাসে এদের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না। এদিকে ঢাকা সেনানিবাস সহ অন্যান্য স্থানে ভারতীয় সৈন্য মোতায়েন ছিল। তাই ভারতীয় বাহিনী চলে গেলে আইনশৃঙ্খলা আমাদেরই দেখতে হবে, এমন চিন্তাভাবনাও ছিল। তাই বিভিন্ন দিক বিবেচনা করে বাস্তব অসুবিধার কারণে সৈনিকদের ছুটি দেওয়া সম্ভব ছিল না। ব্যাটালিয়ন কমান্ডার হিসেবে সব কিছু আমাকে ভাবতে হতো। এদিকে মেজর জলিলও তখন সোহরাওয়ার্দী উদ্যানে আমার কাস্টডিতে। এরই মধ্যে একদিন, সম্ভবত 28 জানুয়ারি দুপুরের দিকে, জেনারেল ওসমানী ও শফিউল্লাহ সোহরাওয়ার্দী উদ্যানে আমার হেডকোয়ার্টারে আসেন। ওসমানী আমাকে বলেন, বিহারি, রাজাকার ও তাদের সহযোগীদের গ্রেফতারের জন্য বাংলাদেশ পুলিশ বাহিনী মিরপুর 12 নং সেকশনে যাবে। পাকিস্তান বাহিনীর সহযোগীদের একটা লিস্টও তারা তৈরি করেছে। তিনি পুলিশকে সৈন্য দিয়ে সহায়তা করার জন্য আমাকে মৌখিকভাবে নির্দেশ দেন। তিনি আমাকে আরও বলেন, এক কোম্পানির সৈন্য যেন আগামীকালের অর্থাৎ 29 জানুয়ারির মধ্যেই মিরপুর যায়। সেখানে গেলে পুলিশ ও ভারতীয় সৈন্যরা এলাকার পরিস্থিতি সম্পর্কে তাদের বিস্তারিতভাবে জানাবে এবং পরদিন 30 তারিখ 12 নং সেকশনে গিয়ে পুলিশকে সাহায্য করতে হবে। বলা বাহুল্য, ভারতীয় সেনাবাহিনীর 10 বিহার রেজিমেন্ট পাকিস্তান আর্মির আত্মসমর্পণের পর থেকে মিরপুরে মোতায়েন ছিল। এই 10 বিহার রেজিমেন্ট 16 ডিসেম্বর আমার ব্যাটালিয়ন দ্বিতীয় ইস্ট বেঙ্গলের সঙ্গে ডেমরা হয়ে ঢাকায় প্রবেশ করে। আমি মিরপুরের সার্বিক অবস্থা জানার জন্য ওসমানীর কাছে 2-1 দিন সময় চাই। তিনি এতে বিরক্ত হন এবং বলেন, ওখানে গিয়েই তোমার অফিসাররা খোঁজ খবর করুক। তিনি তাড়াতাড়ি করে সৈন্য পাঠাতে আদেশ দেন। তার আদেশে আমি তৎকালীন ক্যাপ্টেন গোলাম হেলাল মোর্শেদ খানকে, পরে মেজর জেনারেল, বর্তমানে অবসরপ্রাপ্ত, তার কোম্পানির সৈন্যদের নিয়ে 29 জানুয়ারি মিরপুর যেতে আদেশ দিই। পরদিন 30 জানুয়ারি অভিযানের আগে আমি 12 নং সেকশনে তার সঙ্গে সাক্ষাৎ করব বলে তাকে জানাই। মিরপুর ছিল বিহারি অধ্যুষিত। এখানে মিরপুর সম্পর্কে কিছু কথা বলা প্রয়োজন বলে মনে করি। মিরপুর ও মুহাম্মদপুর ছিল মূলত বিহারি ও ঊর্ধ্বভাষী অধ্যুষিত এলাকা। এদের মধ্যে মুহাম্মদপুরে থাকতেন শিক্ষিত ও বড় ব্যবসায়ী এবং চাকরিজীবী শ্রেণী। বেশিরভাগ শ্রমিক শ্রেণী, বিশেষ করে রেলওয়ে, টিএনটি, কলকারখানার শ্রমিক এবং মাংস ব্যবসায়ী সহ ছোট ব্যবসায়ীরা মিরপুরে থাকত।
পুরো মিরপুর ৬টি সেকশনে বিভক্ত ছিল। সেকশনগুলো হল ১, ২, ৬, ১০, ১১ ও ১২। এর মধ্যে ১২ নং সেকশনের বাড়িগুলো ছিল অত্যন্ত ছোট এবং এটা ছিল ঘনবসতিপূর্ণ এলাকা। ১৯৬৯ সালেও মিরপুর ও মোহাম্মদপুরে বাঙালি বিরোধী দাঙ্গা হয়। সে সময় বিহারীদের হাতে বেশ কয়েকজন বাঙালি হতাহত হয়। সে সময়ও সেখানে দাঙ্গা দমনে পাকিস্তান সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। ওই সময় দাঙ্গা পরিস্থিতি নিয়ে এক সন্ধ্যায় তৎকালীন গভর্নর হাউসে প্রশাসনিক ও রাজনৈতিক নেতাদের একটা বৈঠক ডাকা হয়। উদ্দেশ্য ছিল রাজনৈতিক নেতাদের সহায়তায় বাঙালি বিহারি দাঙ্গা দমন করা। পূর্ব পাকিস্তানের তৎকালীন গভর্নর অ্যাডমিরাল আহসানের সভাপতিত্বে সেখানে উপস্থিত ছিলেন তৎকালীন মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর মেজর জেনারেল খাদেম হোসেন রাজা, আমি তখন তার এডিসি, মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটরের বেসামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার রাও ফরমান আলী, পূর্ব পাকিস্তানের প্রাক্তন মুখ্যমন্ত্রী আতাউর রহমান খান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। মিটিংটি অনেক রাত পর্যন্ত চলে। মিটিং শেষে যখন জেনারেল রাজার সঙ্গে গাড়িতে ঢাকা ক্যান্টনমেন্টে ফিরে যাচ্ছিলাম, তখন পথে তিনি হঠাৎ করে আমাকে বললেন, মঈন, তুমি তো আমাকে অনেকদিন থেকেই চেনো। তোমার কি মনে হয় আমি প্রশাসনিক কাজে পক্ষপাতিত্ব করি? তার কথা শুনে আমি একটু হতভম্ব হয়ে পড়ি। তখন তিনি বললেন, আজ মিটিংয়ে আতাউর রহমান খান আমাকে বলে বসলেন, জেনারেল, আই মাস্ট কল আ স্পেড, আর্মি সাইডিং উইথ উর্দু স্পিকিং পিপল। এ কথা শুনে আমি একটু অস্বস্তি বোধ করলাম এবং চুপ করেই থাকাই শ্রেয় মনে করলাম। উল্লেখ্য, ওই দাঙ্গা দমনের সময় পাকিস্তান সেনাবাহিনীর ১৬ বেলুচ রেজিমেন্টের মেজর সোয়েব নামে একজন অফিসারের অধীনস্থ সৈন্যরা স্বয়ংক্রিয় অস্ত্র বা এলএমজি ব্যবহার করেন। এতে বেশ কিছু বাঙালি হতাহত হয়। সাধারণত বেসামরিক প্রশাসনকে সহায়তা ও নিজের দেশে দাঙ্গা ইত্যাদি নিয়ন্ত্রণে স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করার কথা নয়। যাই হোক, পরে এক তদন্তে মেজর সোয়েবকে এর জন্য দায়ী করা হয় এবং জেনারেল রাজা তার পদোন্নতি আটকে দেন। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতের পর থেকে বিহারিরা ঢাকা শহরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মোহাম্মদপুর, শ্যামলী, মিরপুর, পল্লবী ইত্যাদি এলাকায় হত্যা ও লুটপাট চালায়। মোহাম্মদপুর ও মিরপুর এলাকার বাঙালি অধিবাসীরা তাদের হাতে নিহত হয় কিংবা পালিয়ে যেতে বাধ্য হয়। ওই সময় ঢাকায় কর্মরত দেশি ও বিদেশি সাংবাদিকদের মতে ২৬ তারিখ থেকে পরবর্তী এক সপ্তাহে পাকিস্তান আর্মির সহায়তায় বিহারিরা এসব এলাকার প্রায় ২,০০০ বাঙালিকে হত্যা করে। ২৬ মার্চকে তারা প্রতিশোধ দিবস হিসেবে ঘোষণা দিয়ে লুটপাট ও হত্যাযজ্ঞ চালায়। তাদের মতে ৭১ সালের অসহযোগ আন্দোলনের সময় বাঙালিদের হাতে লাঞ্ছিত ও হ্যারানির কারণে তারা প্রতিশোধ নেয়। যুদ্ধের সময় বাঙালি ইপিআর বা বর্তমানে বিডিআর, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও পুলিশ সদস্যরা পাকিস্তান বাহিনীর আক্রমণে নিহত বা পালিয়ে গিয়ে যুদ্ধে যোগ দেওয়ায় পাকিস্তান বাহিনী প্রায় ২০,০০০ বিহারিকে অস্ত্র প্রশিক্ষণ দেয় এবং এদের নিয়ে সিভিল আর্মড ফোর্সেস গঠন করে। এছাড়া স্থানীয়ভাবে রাজাকার, আলবদর ইত্যাদি বাহিনীতেও এরা যোগ দেয় এবং ৯ মাস পাকিস্তান বাহিনীর সহযোগী হিসেবে কাজ করে। ১৬ই ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করলেও সিএএফ সহ পাক বাহিনীর এসব সহযোগী আত্মসমর্পণ করেনি। উপরন্তু তারা অস্ত্রশস্ত্র নিয়ে বিশেষ করে মিরপুরে আশ্রয় নেয়। এমনকি যুদ্ধের সময় মিত্রবাহিনীর চাপের মুখে যখন একে একে বিভিন্ন এলাকা থেকে পাকিস্তান আর্মি পিছু হাঁটছিল, তখন সেসব এলাকায় বসবাসকারী বিহারিরাও ঢাকায় চলে আসে এবং মিরপুর ও মোহাম্মদপুরের মতো এলাকায় আশ্রয় নেয়। পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের পর ভারতীয় সেনাবাহিনীর ১০ বিহার রেজিমেন্টকে মিরপুর এলাকায় মোতায়েন করা হয়। এই রেজিমেন্টের সদস্যরাও ছিল বিহারি। ফলে তাদের সঙ্গে স্থানীয় বিহারিদের ভাষা ও সংস্কৃতির কোনো পার্থক্য ছিল না। মিরপুরে সৈন্য প্রেরণ। ২৯ তারিখে ক্যাপ্টেন হেলাল মুর্শেদের নেতৃত্বে সোহরাওয়ার্দী উদ্যান থেকে এক কোম্পানি বা ডি কোম্পানি সৈন্য মিরপুর যায়। তারা ১ নং সেকশনের মাজারের পার্শ্ববর্তী স্কুল ঘরে এবং ২ নং সেকশনের বাইতুল আমান হাউস নামে একটি পরিত্যক্ত বাড়িতে অবস্থান নেয়। সন্ধ্যায় তৎকালীন হাবিলদার ওয়াজিদ আলী মিয়া বারকিল, বর্তমানে অবসরপ্রাপ্ত অনারারি ক্যাপ্টেন এবং রাজউকে চাকরিরত, নেতৃত্বে ১ প্লাটুন সৈন্য ১১.৫ নং সেকশনের পুলিশ পোস্টের কাছে মোতায়েন করা হয়। সেখানে ভারতীয় ১০ বিহার রেজিমেন্টের একজন জুনিয়র কমিশনড অফিসারের বা জেসিওর সঙ্গে তার দেখা হয়। তিনি বার্কিকে বলেন, এখানে কোনো সমস্যা নেই, আমরা অনেক দিন ছিলাম, তুমি যেহেতু এসে গেছো, আমরা এখন পেছনে আমাদের হেডকোয়ার্টারে চলে যাব, চিন্তার কিছু নেই। রাতেই ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা ওই স্থান ছেড়ে চলে যায়। এদিকে ক্যাপ্টেন হেলাল মোর্শেদকেও একজন ভারতীয় মেজর ২ নং সেকশনে একইভাবে আশ্বস্ত করেন এবং বলেন, মাঝে মাঝে রাতের বেলায় বাঙালি যুবকরা বিহারিদের সঙ্গে গুলি বিনিময় করে। এছাড়া তেমন কোনো সমস্যা নেই,